১৯৭৪ সালের এক গভীর রাতে বেঙ্গালুরুর বাষ্পেশ্বর নগরের একটি সাধারণ কিন্তু শৃঙ্খলাপূর্ণ বাড়িতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। বাইরে তখন হালকা বৃষ্টি, বাতাসে কাঁচামাটির গন্ধ, আর ঘরের ভেতরে নিস্তব্ধতার মধ্যে একটি ১২ বছরের ছেলে জানালার ধারে বসে আছে। চোখে ঘুম নেই, মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু বুকের ভেতরে এক অদ্ভুত ভারী প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঘরের অন্য প্রান্তে তার বাবা এখনও স্ক্রিপ্ট পড়ছেন, চোখে ক্লান্তি, গলায় নীরব দৃঢ়তা। তিনি ডাক্তার রাজকুমার, কর্ণাটকের কাছে শুধু একজন অভিনেতা নন, এক চলমান আবেগ, এক জীবন্ত ইতিহাস। আর সেই বাবার ছায়াতেই বড় হচ্ছে ছেলেটি, যার নাম তখন নাগরাজ। ভবিষ্যতে যাকে মানুষ চিনবে ডাক্তার শিব রাজকুমার নামে। কিন্তু সেই রাতে ছেলেটি অভিনেতা হবার স্বপ্ন দেখছিল না। সে ভাবছিল, এই নামের ভার সে বহন করতে পারবে তো? সে কি সারা জীবন শুধু ডাক্তার রাজকুমারের ছেলে হিসেবেই পরিচিত থাকবে, নাকি একদিন এমন কিছু করবে যাতে মানুষ তার নাম শুনে আলাদা করে তাকাবে? এই প্রশ্নটাই ছিল তার জীবনের প্রথম নীরব বিদ্রোহ, যা কখনো সংবাদে আসেনি, কোনো সাক্ষাৎকারে বলা হয়নি। কিন্তু পরিবারের ঘনিষ্ঠরা জানেন, এই রাতের পর থেকেই নাগরাজ ধীরে ধীরে বদলাতে শুরু করে। কারণ কিংবদন্তির ঘরে জন্ম নেওয়া মানেই যে বিলাসিতা, তা নয়, বরং তার শৈশব কেটেছে নিয়ম, শৃঙ্খলা আর আত্মসংযমের মধ্যে। ডাক্তার রাজকুমার চাইতেন তার সন্তানরা যেন সাধারণ মানুষের মতোই বড় হয়। তাই স্কুলে যাওয়া, বাসে চড়া, নিজের বই নিজে বহন করা, নিজের কাজ নিজে করা ছিল বাধ্যতামূলক। বাড়িতে কখনো সিনেমার গল্পে গর্ব করা হতো না, বরং বলা হতো মানুষের মতো মানুষ হবার কথা। এই পরিবেশে নাগরাজ বড় হতে থাকে। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। স্কুলের শিক্ষকরা যেমন সম্মান করতেন, সহপাঠীরা তেমনি ভয় পেত, কেউ কেউ ঈর্ষাও করত, কারণ সে ছিল রাজকুমারের ছেলে। আর এই পরিচয়টাই তার জন্য সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়ায়। সে খুব কম কথা বলত, বন্ধু ছিল হাতে গোনা, স্কুল নাটকে থাকলেও সামনে আসতে চাইত না, কারণ সামনে এলেই তুলনা শুরু হয়ে যেত। বাবার মতো পারবে তো? এই প্রশ্নটাই তাকে ভেতরে ভেতরে ভেঙে দিত। কিন্তু এই ভাঙনের মধ্যেই জন্ম নিচ্ছিল এক জেদ। সে সিদ্ধান্ত নেয়, যদি অভিনয়ে আসতেই হয় তবে নিজের যোগ্যতায় আসবে, কারো দয়ায় নয়। অভিনয়ের আগেই তার জীবনে আসে নাচ। বহু মানুষ জানেন না যে শিব রাজকুমার দীর্ঘদিন শাস্ত্রীয় নৃত্যের তালিম নিয়েছিলেন। কুচিপুড়ি আর ভারতনাট্যম তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। নাচ ছিল তার কাছে শুধু শিল্প নয়, নিজের ভয় কাটানোর একমাত্র উপায়। কারণ নাচের মঞ্চে দাঁড়ালে তাকে আর রাজকুমারের ছেলে বলা হতো না, তখন সে শুধু একজন শিল্পী। শরীরের প্রতিটি ভঙ্গিতে সে নিজের অস্তিত্ব খুঁজে পেত। এই সময়েই সে শিখে নেয় শৃঙ্খলা, সময়ানুবর্তিতা আর কঠোর অনুশীলনের মূল্য, যা পরবর্তী জীবনে তাকে আলাদা করে তোলে। ১৯৮৬ সালে যখন তার প্রথম ছবি আনন্দ মুক্তি পায়, তখন কর্ণাটক ইন্ডাস্ট্রি নতুন এক মুখ পায়। কিন্তু শিব রাজকুমারের ভেতরে তখনও আত্মবিশ্বাসের ঘাটতি। ছবিটি সুপারহিট হলেও সে নিশ্চিত হতে পারে না। সে প্রায়ই নিজেকে প্রশ্ন করে, এই সাফল্য কি তার নিজের, নাকি বাবার নামের প্রভাব? শুটিংয়ের সেটে সে অন্য অভিনেতাদের চেয়ে বেশি চুপচাপ থাকত, বেশি কথা বলত না, শুধু কাজ করত, কারণ সে জানত একটুখানি অহংকারও তার সব পরিশ্রম নষ্ট করে দিতে পারে। ৯০-এর দশকে একের পর এক সফল ছবি করলেও সে শুধু রোম্যান্টিক বা অ্যাকশন নায়ক হয়ে থাকতে চায়নি, সে অভিনেতা হতে চেয়েছিল। তাই ধীরে ধীরে বেছে নিতে শুরু করে এমন চরিত্র যেখানে নায়ক নিখুঁত নয়, যেখানে মানুষের মতো দ্বন্দ্ব আছে, দুর্বলতা আছে, সমাজের সঙ্গে লড়াই আছে। এই সিদ্ধান্ত অনেক ঝুঁকিপূর্ণ ছিল, কারণ তখন বাজার চাইত সহজ বিনোদন। কিন্তু শিব রাজকুমার নিজের পথ থেকে সরে আসেননি। সময়ের সঙ্গে সঙ্গে তিনি কর্ণাটক সিনেমার এক অবিচ্ছেদ্য স্তম্ভে পরিণত হন। তার নামের আগে ডাক্তার যুক্ত হয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির কারণে। কিন্তু তিনি নিজে বহুবার বলেছেন, এই উপাধি তার কাছে গর্বের পাশাপাশি দায়িত্ব। কারণ মানুষ তাকে শুধু অভিনেতা হিসেবে নয়, সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবেও দেখে। ব্যক্তিগত জীবনে তিনি গীতা শিবরাজকুমারের সঙ্গে একটি স্থিতিশীল ও নীরব সম্পর্ক গড়ে তোলেন। মিডিয়ার আলো থেকে পরিবারকে দূরে রাখেন, সন্তানদের বড় করেন ঠিক যেভাবে তার বাবা তাকে মানুষ করেছিলেন, নম্রতা, শৃঙ্খলা আর কাজের প্রতি সম্মান দিয়ে। জীবনের এক পর্যায়ে যখন তিনি ক্যান্সারের মতো মারণ রোগে আক্রান্ত হন, তখন তার জীবনে আবার সেই অন্ধকার ফিরে আসে। চিকিৎসার সময় তিনি খুব কম কথা বলেন, কিন্তু ভেতরে ভেতরে মৃত্যুর সঙ্গে লড়াই করেন।
এই লড়াই তাকে বদলে দেয়। সে বুঝে যায় সময়ের মূল্য, মানুষের মূল্য, সাফল্যের সীমাবদ্ধতা। সুস্থ হয়ে ফেরার পর তার দৃষ্টিভঙ্গি আরও মানবিক হয়ে ওঠে। কাজের চেয়ে জীবন, জনপ্রিয়তার চেয়ে শান্তি তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কর্ণাটকের মানুষের কাছে শিব রাজকুমার শুধু সিনেমার নায়ক নন, তিনি ভাষা, সংস্কৃতি আর আত্মসম্মানের নীরব প্রতীক। তিনি কখনো উচ্চস্বরে বক্তৃতা দেননি, কিন্তু তার অবস্থান সব সময় স্পষ্ট। আর সেই 12 বছরের ছেলেটি যে একদিন অন্ধকার ঘরে বসে বাবার ছাড়া পেরোনোর স্বপ্ন দেখেছিল, আজ সে নিজেই এক আলো। শিবরাজকুমার প্রমাণ করেছেন উত্তরাধিকার পাওয়া যায়, কিন্তু পরিচয়ে গড়তে হয়। কিংবদন্তির সন্তান হওয়া সহজ, কিন্তু নিজেই কিংবদন্তি হওয়া কঠিন। আর সেই কঠিন পথটাই তিনি বেছে নিয়েছিলেন নীরবে, ধৈর্য নিয়ে, অটল বিশ্বাস নিয়ে, অবিচলভাবে।